বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সাধারণতন্ত্র দিবসে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সামনে নিজেদের উপস্থিতি জানান দিতে হামলা চালাতে পারে জঙ্গিরা, এই সতর্কবার্তা ঘোষণা করলেন 16 সেনাদলের জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল KH সিং। সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে বারাক ওবামা নয়াদিল্লিতে পা রাখার আগেই আশঙ্কার কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের প্রাক্কালে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে হুঁশিয়ারি দিলেন সেনাবাহিনীর এক শীর্ষ কর্তা। জম্মু কাশ্মীরের স্কুল, ধর্মীয় স্থান, সামরিক কনভয় ও অসামরিক এলাকার মতো সফট টার্গেটে হামলা চালাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর 36টি জায়গায় ভারতে ঢোকার সুযোগের অপেক্ষায় রয়েছে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা 200 জন সন্ত্রাসবাদী। এই তথ্য দিয়ে সেনাবাহিনীর 16 কোরের জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল KH সিংহ এখানে সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাসবাদী হামলার চেষ্টা হতে পারে বলে খবর রয়েছে তাদের কাছে। তবে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের এহেন যে কোনো জঘন্য প্রয়াস বরখাস্ত করে দিতে পুরোপুরি তৈরি বলেও জানান তিনি। পাশাপাশি তিনি এও জানান, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি যথারীতি সেনা ও ISI সহ পাকিস্তানের ক্ষমতাসীন প্রতিষ্ঠানের যাবতীয় মদত পেয়ে চলেছে। LOC বরাবর সীমান্তের ওপার 14 থেকে 15টি জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে। পাশাপাশি তিনি এও জানান, জম্মুতে 37 জন সন্ত্রাসবাদী সক্রিয় রয়েছে, তবে তাদের উপর লাগাতার নজর রেখে চলেছে নিরাপত্তা বাহিনী। The militants may target soft targets, which includes schools where the children are staying. They are not in a position to operate freely because of the domination achieved by the army and other security agencies. However, there are more number of dormant variety, those something like sleeper cells, those who are living like a normal citizen, but when the time comes they can be recruited. So if you include that, there are approximately, from that is we are expecting, जैसे मैंने बताया था 14-15 का वो है टेररिस्ट ट्रेनिंग कैंप्स है, उसके बाद जो है लॉन्चिंग पैड में आता है। लॉन्चिंग पैड जो है अबाउट 36 आर देयर in our area, right from starting from Punch, Bagh area downwards. You come down right till our opposite Akhnur sector. So there are about 36 of them, these launching pads. That is where they have this code. The terrorist camps, which have been assessed to be 44 in total in the POK and about 15 opposite my corps, is well known. And any attempt to এদিকে ওবামা আসার আগে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দিয়েছেন, জঙ্গিদের প্রয়াস বানচাল করে দিতে ভালোমতো প্রস্তুত নিরাপত্তা বাহিনী। उनका नवंबर में खत्म हुआ था, लेकिन जो पहले जो कैबिनेट ने अप्रूवल दिया था उसमें 3 बरस का पीरियड कहा था, और 3 बरस पीरियड रिटायर होने के बाद कॉन्ट्रैक्ट पे चालू रहेगा। I said a very senior position should not be on contract. There are so many who are eligible. उनमें से कोई तो लेके आए, तो there is no controversy. I don't want someone on a contract. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় বাজেটের আগে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। রেপো রেট কমেছে 0.25%। 2013 সালের পর এই প্রথম কমল রেপো রেট। রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেন্দ্রীয় বাজেটের আগে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। রেপো রেট কমেছে 0.25%, 8% থেকে কমে দাঁড়ালো 7.75%। 2013 পর এই প্রথম কমল রেপো রেট। এদিকে ক্যাশ রিজার্ভ রেশিও 4% অপরিবর্তিত রইল। LAF এর রিভার্স রিপোকে সমন্বয় করে 6.75% পৌঁছায়। এর ফলে বিভিন্ন ধরনের ঋণ সস্তা হবে, ঋণ নেওয়ার প্রবণতাও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারির 3 তারিখে দেশের আর্থিক নীতি ঘোষণা হবে। তার আগে রেপো রেট কমার ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ও শিল্পপতিদের চাপেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের, মনে করছে বিশেষজ্ঞ মহল। রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আশা, এই ইতিবাচক পদক্ষেপে বিনিয়োগের রাস্তা আরো প্রশস্ত হবে। It will lead to
more money in the hands of the consumer, greater spending. It's positive for the Indian economy, and it will certainly help in reviving the investment cycle that the government is seeking to restore. এদিকে বৃহস্পতিবার আরবিআই এর তরফে বিবৃতি জারি করে রেপো রেট কমানোর ঘোষণা করতেই বেশ চাঙ্গা হয়ে গিয়েছে শেয়ার বাজার। বেড়েছে মুম্বাই শেয়ার সূচক, সেন্সেক্স ও জাতীয় শেয়ার সূচক নিফটিও। এর আগে সুদের হার কমানোর দিকে কর্ণপাত করেনি রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন। মুদ্রাস্ফীতির বিপদকে মাথায় রেখে পরপর 4 বার সুদের হার একই রেখেছিলেন। গত মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি 0.11% সামান্য বৃদ্ধি পায়। নভেম্বরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি শূন্যে নেমে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী বিবেকানন্দের 153তম জন্মবর্ষ তথা জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের পক্ষ থেকে 4 দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের 153তম জন্মবর্ষ তথা জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরে বিবেকানন্দ শিশু নিকেতনের পক্ষ থেকে 4 দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মসূচির তৃতীয় দিনে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাচারা মন করা নৃত্য পরিবেশন করেন। অর্থ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা 153তম সংখ্যার অনিক নামে একটি স্মরণিকা প্রকাশ করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, শিশু সন্তানদের খেলাধুলা করতে না দেওয়া মাতা পিতার সামাজিক অপরাধ। তিনি আরও বলেন, মানুষ একটা সম্পদ, মানব সম্পদ। এই মানব সম্পদের বিকাশে শিক্ষা একটা বিরাট ভূমিকা। অন্তত 70% শিক্ষা একটা ভূমিকা। তাকে রাষ্ট্রের চরিত্র অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করে শিক্ষা দেওয়া হয়। আমরা যেটা কলেজে পড়েছি এখন ক্লাস 11-এ পড়ি, ক্রমান্বয়ে সিলেবাসটা আপডেটেড হচ্ছে এবং আরো বেশি করে বিষয় এগুলো পড়ানো হচ্ছে। এটা পড়ার চাপ আছে। তারপরও বক্তব্য গার্জিয়ান যারা রয়েছেন তাদের প্রতি, এই যে সবসময় তাকে খাওয়াচ্ছেন আর পড়াচ্ছেন, খেলে যে ক্যালোরিটা দিলেন এটা খরচ করতে হয়। পড়াশোনা করে কিন্তু ক্যালোরি খরচ হয় না, তাই দেখবেন খেতেই চায় না। এয়ারে গন্ডগোল বাচ্চাদের দেখবে খেতেই চায় না। বাড়ি কেন খেতে চায় না? তার জন্য আপনি আমি যাই, তাকে যদি খেলতে না দিই তাহলে ক্যালোরিটা খরচ হবে কি করে? এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সাহা, পরিচালন কমিটির সম্পাদক স্বপন কুমার পাল, পরিচালন কমিটির সহসভাপতি মৃণাল কান্তি পালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অন্যান্য খবরে, পৌষ সংক্রান্তিতে বুড়ির ঘর আর পিঠেপুলির আমেজ শহরাঞ্চলে দেখা না গেলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো রয়েছে সেই বাঁশখড়ের বুড়ির ঘর। পৌষ সংক্রান্তির রকমারি পিঠেপুলির গন্ধে আজ আকাশ বাতাস মুখরিত। গ্রাম বাংলার উনুন জুড়ে কেবলই পিঠেপুলির গন্ধ, কারণ আজ পৌষ সংক্রান্তি। পৌষ মাসকে বিদায় ও মাঘ মাসকে স্বাগত জানানোর বহুমাত্রিক এই উৎসব, যাকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলা হয়। পৌষ সংক্রান্তিতে ছন, বাঁশ, খড় দিয়ে তৈরি বুড়ির ঘর না হলে কোনো কিছুই ঠিকঠাক জমে ওঠে না। তবে ঘরবন্দি শহুরে বাতাবরণে এই বুড়ির ঘরের বিস্তার শূন্যের কোঠায়। তাই শহরবাসীদের জন্য বুড়ির ঘর বলতে জমজমাট পিকনিকের আয়োজনই প্রাধান্য পায়। কিন্তু খোয়াইয়ের শহর থেকে গ্রাম যে কোনো অভিমুখে যাত্রা করলে দেখা যাবে বুড়ির ঘরের আনন্দটা কোথায় গিয়ে ঠেকেছে। গ্রামে এই ধারাবাহিকতা থাকলেও শহরে কিন্তু অট্টালিকার পাদদেশে হারিয়ে গেছে বুড়ির ঘরের ঐতিহ্য।
এখন বিভিন্ন পার্বণগুলি নানাবিধ ব্র্যান্ড আর বাহারি রঙের তরলের মাঝে কেমন যেন দিশেহারা হয়ে পড়েছে। পিঠেপুলির ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে সবাই দৌড়ছেন বিভিন্ন দোকানে দোকানে। গৃহিণীদের কাছে পিঠেপুলির ঝক্কি সামলানো যেমন ঝামেলাদায়ক হয়ে উঠেছে, তেমনি পিঠেপুলির উৎসবটা তাদের কাছে বড্ড বেমানান হয়ে পড়েছে। তার মধ্যেই খোয়াই সহ সমস্ত গ্রামীণ এলাকায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনো প্রচলিত ঢেকি এবং ঢেকির চালের গুঁড়ো দিয়ে পিঠেপুলির রসালো আমেজ। পৌষ সংক্রান্তির দিন গৃহিণীরা আলপনা দিয়ে বাড়ির উঠান সাজিয়ে তোলে। বাহারি পিঠেপুলির আয়োজনে ব্যস্ত বাড়ির মহিলারা। এই দৃশ্য গ্রাম বাংলায় এখনো জলজল করছে। যতই দিন গড়িয়েছে, পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে কীর্তনের ঢল নেমেছে। রকমারি পিঠেপুলির গন্ধে মাদক আকাশ বাতাস, আর বাঙালির 12 মাসে 13 পার্বণের আরও একটা পার্বণ। ঐক্য সংহতি আর শান্তি শৃঙ্খলার এক ঐতিহ্যবাহী প্রেক্ষাপটে মানুষে মানুষে মেলবন্ধনের এই উৎসব সর্বজন বিদিত। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয়। আগামীর অপেক্ষায় আবারও প্রহর গণা শুরু। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো। ওই যে উঠানে মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। কানা যে তার করেছে পাকা ফসলে মুড়ি, হায় হায় হায়। ডানা যে তার করেছে আজ পাকা ফসলে মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহকুমা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তর ও গৌরনগর ব্লকের যৌথ উদ্যোগে বুধবার মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় শৈবতীর্থ ঊনকোটিতে। এই মেলার শুভ উদ্বোধন করেন ঊনকোটি জেলার জেলা সভাধিপতি কল্পনা দেবনাথ। মহকুমা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তর ও গৌরনগর ব্লকের যৌথ উদ্যোগে বুধবার মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় শৈবতীর্থ ঊনকোটিতে। মেলার শুভ উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। তাছাড়া প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য সমীরণ মালাকার, মহকুমা শাসক অজিত শুক্ল দাস, অতিরিক্ত জেলা শাসক গোপিকা রঞ্জন দাস, পুলিশ সুপার এল ডারলং, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম প্রমুখ। মেলার শুভ উদ্বোধন করে কল্পনা দেবনাথ বলেন, জাতি উপজাতি সকল অংশের মানুষের আগমনে আমাদের তীর্থস্থান পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা তীর্থ মেলায় সবাই অংশগ্রহণ করেছি। আমরা ত্রিপুরাবাসী, আমরা শান্তি শৃঙ্খলা সবসময় আমরা বজায় রাখি। তাই যারা এই তীর্থ মেলায় এসেছেন পুণ্যার্থীরা, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং মেলার আনন্দকে উপভোগ করবেন। আমাদের যারা পুলিশ ভাইয়েরা আছেন প্রতিনিয়ত আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনাদেরকে সহযোগিতা করছেন, আপনারাও ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ইউনুস মিয়া খাদিম বলেন, এই সম্পদ আজকে শুধু কৈলাসরের মধ্যে সীমাবদ্ধ না। ঊনকোটি আপনারা শুনেছেন, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তারা সার্ভে করছেন, একটা জাতীয় পর্যটন কেন্দ্রে এটাকে রূপান্তরিত করবার জন্য আমরাও চাইছি একটা জাতীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হোক। বিশেষ করে বলেছেন, আমিও জানি বিভিন্ন সময়ে বাইরে থেকে লোক আজকে আমাদের ঊনকোটিতে আসছেন, ঊনকোটি দেখছেন। এই শৈবতীর্থ ঊনকোটিতে উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আসেন। মকর সংক্রান্তি উপলক্ষে পিকনিক করতে আসেন। আবার এই ঊনকোটি ওনাদের কাছে গয়া নামে পরিচিত। অনেকে আসেন পিতামাতার ও আত্মীয় স্বজনের অস্থি বিসর্জন দিতে। অনেকেই পুণ্যস্নানও করেন। একসময়ে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া তৈরির আগে বাংলাদেশ থেকে পুণ্যার্থীরাও
আসতেন ঊনকোটিতে। এখন আর কাঁটাতারের বেড়ার জন্য আসতে পারেন না। রাজ্যের ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এই মেলাতে আনন্দ উপভোগ করতে আসতেন। রেল পরিষেবা এবছর ঠিকমতো না থাকায় এবছর মেলাতে তার প্রভাব পরিলক্ষিত হয়েছে। এবছর বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা সেই মতো আসতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ভুল পোলিওর টিকায় মৃত্যু হলো 4 মাস বয়সের এক শিশুর। তার বাড়ি বিশালগড় থানাধীন 1 নং চন্দ্রনগর টিলায়। আবারও ভুল পোলিও টিকায় মৃত্যু হলো 4 মাস বয়সের এক শিশুর। নাম তার রিপক খান, বাড়ি বিশালগড় থানাধীন 1 নং চন্দ্রনগর টিলায়। ঘটনা বুধবার সন্ধ্যা নাগাদ। জানা গেছে, রিপকের মা বেবি আক্তার ছেলেকে পোলিও টিকা দেওয়ার উদ্দেশ্যে বাইদারদিঘি বাজারস্থিত 2 নং চন্দ্রনগর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যথারীতি টিকা দিয়ে বাড়িতে নিয়ে আসলে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে সে, এমনকি মায়ের দুধও পান করছে না। রিপকের বাবা দিনমজুরি কাজ ছেড়ে বাড়িতে ছেলের অস্বাভাবিক যন্ত্রণা বুঝতে পেরে বিশালগড় হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনেক আগেই মৃত্যু হয়েছে বলে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে আশপাশের লোকজনদের অভিমত, এই উপস্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিউ কর্মী নিয়তি ভট্টাচার্যের খামখেয়ালিপনায় ওই 4 মাস বয়সী রিপকের মৃত্যু হয়েছে। রাতে 10টায় পবিত্র ইসলামের ধর্মীয় রীতিনীতি মেনে তাকে কবরস্থ করা হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, মানে বাইরে থেকে নিয়েছিলাম টিকা দিতাম, নেওয়ানোর পরে আশা বেটি আছে টিকিট জমা দিত। এরপরে কয় না, হে লাইন ধর। তারপরে লাইন ধরছি, আশা বেটি নিছে না। তারপরে হে বেটি এরপরে লোকটা অন্য লোকটা দিয়ে আসতে পারে। তারপরে আমি গিয়ে জমা দিছি, জমা দেন এরপরে লেখা সেরা হয়ে গেছে, জমা দিছে। কইছে দিছি কব আইতাম, তো বয়সে পরে এসে কীর্তন করতেছে। এরপরে এরপর দিলে অনেক লোক এসে কইছে হাসপাতাল লইয়া যেত, সিরিয়াস চলে। তো মায়ের কোলে লইয়া এরপরে মায়া লইয়া গেছে, ঘরে গেছে। এবার ডাক্তারও চাইছে পরে বাড়ির চলে। বাচ্চার মা ঠিক আছে, একটু নিয়েছি বাজার ওই হাসপাতালে কি নিয়ে দিয়ে আনছে। এরপরে বাড়িতে নিয়ে কিছু ঘুমাইছি, ঘুমাইতে উঠে এই জ্বালা যন্ত্রণা করতেছে, ঠিকঠাক পারে না। এরপরে আমি বিশাল করতে গিয়ে দেখি এই অবস্থা। এরপরে সন্ধ্যার দিকে এই সিলে লাগাইছে, যখন লড়ে চড়েন। এরপর মানুষ কয় হাসপাতাল লয়ে যাও, হাসপাতাল লয়ে যাও। গাড়ি ফোন করে আনন্দ এরপর লয়ে গেছে। আপনার ছেলে? হ্যাঁ। কি নাম? রিপক খান। অকালে রিপকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার বটতলিতে শুরু হলো 2 দিনব্যাপী ঐতিহাসিক পৌষ মেলা। সোনামুড়া মহকুমার বটতলিতে শুরু হলো 2 দিনব্যাপী ঐতিহাসিক পৌষ মেলা। রাজ্যের তীর্থমুখের মেলার পরে বটতলি মেলার স্থান। মেলার প্রথম দিন অর্থাৎ বুধবার অসংখ্য জাতি উপজাতি অংশের লোক সারা রাজ্য থেকে এসে ভিড় জমাতে শুরু করেন মেলা প্রাঙ্গণে। অনেকে তাদের পিতৃপুরুষের প্রতি তর্পণ ও শ্রাদ্ধ করার জন্য ভিড় জমান এখানে। এছাড়াও দূর দূরান্ত থেকে দোকানিরাও তাদের পসরা সাজিয়ে বসেন এই মেলাতে। মেলার প্রথম দিনে মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পৌষ সংক্রান্তি উপলক্ষে বটতলিতে একটা বিশাল মেলা হয় এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিবাজলা ডিস্ট্রিক্ট বা গোমতী ডিস্ট্রিক্টে বিশেষত যারা উপজাতি অংশের মানুষরা আছেন তাদের পিতৃপুরুষরা বা তাদের আত্মীয় স্বজনরা যদি মারা যায় এই সময়ের মধ্যে এবং তাদের অস্থিগুলি এখানে বিসর্জন দেওয়া হয় এবং এটা প্রত্যেক বছরে 2 দিনব্যাপী সেখানে সারা রাত ব্যাপী মেলা হয় এবং শেষ রাত্রে তারা তাদের পিতৃপুরুষদের বা তাদের আত্মীয় স্বজনদের সেখানে অস্থিগুলি গোমতীর জলে সেখানে পূজা অর্চনার মধ্যে দিয়ে তারা বিসর্জন দিয়ে দেন এবং তাদের আত্মার সৎকামনা কামনা করেন। এবং এই উপলক্ষে আমরা দেখি আমাদের সোনামুড়া বিভাগের একটা ঐতিহ্য, এখানে জাতি উপজাতি হিন্দু মুসলিম সব অংশের হাজার হাজার লোক 2 দিন ব্যাপী এই মেলা। 1949 ইংরেজিতে এই মেলাটার সূচনা হয়। তখনকার সময়তে
উপজাতিরই মূলত তার অস্থি বিসর্জনকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছিল। ক্রমান্বয়ে এখন এই মেলাটা উপজাতিদের শুধু মেলা না, এই সোনামুড়া সাব ডিভিশনের এবং বিশেষ করে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গুমতি ডিস্ট্রিক্টে জাতি উপজাতি হিন্দু মুসলিমের প্রায় দুদিনব্যাপী লক্ষাধিক উপরের লোক এই মেলাতে অংশগ্রহণ করে। সেই দিক থেকে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে 1978 সাল থেকে পুতভাবে আমি ব্যক্তিগত এই মেলার সাথে বাবার মৃত্যু হলো, পূর্ণ করে হ্যাঁ প্লাস অনর্থ মারা গেল, পূর্ণ করার জন্য আমি এসেছি। কি করছো আজকে? আজকে আমি ধর্ম পালন করছি। কি ভাবে পালন করলো তুমি? আমি মা গঙ্গার কারণে। কি করছো মা গঙ্গার কারণে? মোম দিলাম দুপাটে, মোম দুপাটে। তুমি কি প্রত্যেক বছরই দাও না এই বছর? না 3 বছর। 3 বছর বেশি ভালো না। কোন জায়গায় আছো বিক্রি করার জন্য? বিশ্রামগঞ্জ থেকে এখানে বর্তুলি এসেছি। বর্তুলি কি উপলক্ষে আজকে? তো সংক্রান্তি মেলা উপলক্ষে, আবার সেই জন্য ব্যবসা ভালো না। কি নিয়ে এসেছো তুমি? কাপড় দোকান। কিরকম বিক্রি হচ্ছে? রেডিমেড কাপড়। অন্যবারের তুলনায় এখানে মানুষের সংখ্যাটা কিরকম? সংখ্যা প্রচুর হয়েছে, কিন্তু বেচাকেনি আজকের দিনে তোমরা কোথায় এসেছো বিক্রি করার জন্য? কোথায় থেকে এসেছো তোমরা? কিরকম মানুষ হয়েছে আজকে এখানে? সব মিলিয়ে মেলার প্রথম দিনই অসংখ্য জাতি উপজাতির সমাগম হয় মেলা প্রাঙ্গণে। উল্লেখ্য 1949 সাল থেকে এখানে শুরু হয়েছে এই পৌষ মেলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গাড়ি চোরকে আটকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। এক গাড়ি চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। নাম আলমগীর মিয়া, বাড়ি রানীর বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পায় চাকমাঘাট এলাকায় একটি লরি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। পরে জানতে পারে আলমগীর মিয়া কমলপুর থেকে বুধবার রাতে গাড়িটি চুরি করে নিয়ে আসে তেলিয়ামুড়াতে। পরে এলাকাবাসীরা আটক করে উত্তম মধ্যম দেয়। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় নেয়। উস্তাদরা ফোন করে জানাই দিছি উস্তাদ গাড়িটা চাকমাঘাটে আছে। যদি আমি চোর হইতাম আমি কখনো কইতাম না যে গাড়িটা কোন জায়গাতে আছে। কি অবশ্যই না কইলে হইছে না। উস্তাদে কইছিল সকালে আইতে। আমি যে মেয়েটার কারণে আমার একটা পারিবারিক সমস্যা আছে, আমি খুব। আচ্ছা উস্তাদের নাম কি? অজিত সিং। উস্তাদরা ফোন করছি, উস্তাদের মেন বাড়ি কমলপুর, লাইসেন্স মেঘালয়। গাড়িটা কোন আনের? গাড়িটা গুয়াহাটি। এটা কই যাইতে আসছিল? আমরা এখানে সংগ্রামটি মানাইলে গাড়িটা দাঁড়া করছি। কে কে আইছো তোমরা? আমি আইছি, আমার উস্তাদ আইছি। উস্তাদ কি তেলিয়ামুড়া আইছিল কালকে? আমরা পরশুদিন তেলিয়ামুড়া থেকে গেছি। হ্যাঁ উস্তাদ লেয়া আমি তেলিয়ামুড়া থেকে গেছি। তারপরে উস্তাদ ও বাড়ির সামনে গাড়ি রাখছে, তখন আমি উস্তাদরে কইছি, উস্তাদ আমি তো আজকে চাকমাঘাটে বছরে একটা মেলা হয়, এখানে তো আমি অনেক দাঁড়াতেই পারছো না, তুমি এখানে যাবো। নাম কি? বিক্রি করছো? না বিক্রি করছি না তো। এখানে রাখা দিছো? এখানে মানে বিক্রি করতে আনছি না। বিক্রি করানোর লেগে মতে আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।